এই ছেলেটা তার স্কুল কলেজ পেরিয়ে চাকরি জীবনে আজ বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো মেয়ের সাথে সম্পর্কই হয়ে ওঠেনি। হ্যাঁ, এখন পর্যন্ত সে সিঙ্গেল। কোনো না কোনো কারণে তাকে রিজেক্ট হতেই হয়েছে, কিন্তু বলে না, উপরওয়ালা যখন দেয় দুহাত ভরেই দেয়। আজীবন সিঙ্গেল থাকা ছেলেটার জীবনে একদিন চলে আসে দুইটা গার্লফ্রেন্ড। আর এভাবেই একদিন অবস্থা এমন হয় যে তার ছোটবেলার ক্রাশের দুইটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে তাকে বিয়ে করার জন্য ছুটে আসে। এরকম একটা সিনেমার গল্প বলতে চলেছে আজকের ভিডিওতে, যে সিনেমার নামটাই হলো সিঙ্গেল। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুটা হয় বিজয় আর অরবিন্দ নামের এই দুই বন্ধুকে দেখিয়ে। দুজনই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একরকম বলতে গেলে জিগরি বন্ধু। আর তারা দুজনেই মন্দিরে এসেছে তাদের নিজেদের জন্য কিছু একটা চাওয়ার জন্য। একটু পর বিজয় দুই হাত জোর করে প্রার্থনা করতে শুরু করে যে, হে উপরওয়ালা, প্লিজ আমার জীবনে একটা মেয়ে জুটিয়ে দাও। আর কতদিন সিঙ্গেল থাকবো? মনে তো হচ্ছে আমাকে সিঙ্গেলই উপরে উঠিয়ে নেওয়ার প্ল্যান তোমার। তবে প্রার্থনার শেষ দিকে সে আরো কিছু চায়, আর সেটা হলো, আমাকে মেয়ে দাও বা না দাও, কিন্তু অরবিন্দটাকে যেন কোনোভাবে মেয়ে দিও না, না হলে ওর লাইফে পুরো সেট হয়ে যাবে আর আমি একা সিঙ্গেল হয়ে ঘুরে বেড়াবো। মানে ভাবেন, এরা দুজনে বন্ধু হলেও ঠিক একে অপরকে খোঁচাতে কখনো সুযোগটা ছাড়ে না। প্রার্থনা শেষ করার পর অরবিন্দ কিছুটা হাসতে হাসতে বলে, আজকে তোকে আমার একটা স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো। ওর নাম গায়ত্রী। 2 বছর ধরে ওকে পটানোর চেষ্টা করছি, আর আজকে অবশেষে ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এইটা শোনার পর বিজয়ের অবস্থা এমন হয় যে হঠাৎ তার পায়ের নিচে থেকেই মাটি সরে গেছে। বিজয়ের মুখ বাংলার পাঁচের মতো হয়ে যায়। সে মনে মনে বিড়বিড় করতে থাকে, ভালোই মেয়ে পটিয়েছিস আর আমাকে বলারও প্রয়োজন মনে করিসনি, দাঁড়া আজ তোকে মজা দেখাচ্ছি। কিছুক্ষণ পর গায়ত্রী নামের সেই মেয়ে সেখানে আসলে বিজয় তখন অরবিন্দের সংসার শুরু হওয়ার আগে শেষ করার মিশনে নেমে পড়ে। সে গায়ত্রীকে বলতে লাগে, দেখেন ভাবি, আমার বন্ধু কিন্তু অনেক ভালো মানুষ। আপনার আগে মাত্র 2টা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, 2টাই এমন ভাবে শেষ হয়েছে যে ব্যাপার পুলিশ পর্যন্ত গিয়েছিল। আর ও আপনাকে অবশ্যই বলেছে মাসে 60,000 টাকার বেতন পায়, সেটাও পুরো মিথ্যা। 20,000 টাকার কষ্টে কামাতে পারে। আপনাকে এই ব্যাপার জানিয়ে দিলাম, ভাবলাম বিয়ের আগে সত্যিটা জেনে রাখা ভালো। এখন ভাবেন একবার, 2 বছর ধরে যে প্রেমের গাছটাকে পানি দিয়ে দিয়ে এসে বড় করেছে, বিজয় এসে 1 মিনিটেই সে গাছের শিকড়টাকেই তুলে ফেললো। এইসব কথা শুনে গায়ত্রী ভীষণ রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আর অরবিন্দ তখন মনে মনে বিজয়কে এমন সব গাল দিতে শুরু করে যেগুলো মুখে বলা যায় না। বন্ধুর প্রেম কাহিনীতে আগুন লাগানোর পর বিজয় এবার নিজের জন্য মেয়ে খুঁজতে বের হয়। সে ভাবে কাউকে তো পটাতেই হবে, তা না হলে সিঙ্গেল জীবন কোথাও শেষ হবে না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় মেট্রোতে তার দেখা হয় পূর্বা নামের এক মেয়ের সাথে। আর প্রথম দেখাতেই বিজয় একেবারে ক্লিন বোল্ড হয়ে গিয়েছিল, কিন্তু সমস্যা হলো পূর্ব তাকে একদম শুরু থেকেই কখনো পাত্তা দেয়নি, এখনো দেয় না। তাই একদিন বিজয় অফিস কামাই করে পূর্বার পেছনে পেছনে ঘুরতে শুরু করে। উদ্দেশ্য একটাই, মেয়েটা আসলে কোথায় যায় কি করে তার সব জানতে হবে। পিছু নিতে নিতে সে জানতে পারে পূর্বা একটা অডি শোরুমে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। এরপর সে ছুটে গিয়ে অরবিন্দকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে অরবিন্দ বলে, এত চিন্তা করছিস কেন, গিয়ে সোজা আই লাভ ইউ বলে দে, এরপর যা হবার হবে। কিন্তু বিজয় মাথা নেড়ে বলে, আরে না রে, এই ভুল আমি আর করবো না। ক্লাস 10-এ এক মেয়েকে বলেছিলাম, ও হ্যাঁ বলেছিল, আমি তো তখন খুশিতে আকাশে উঠছিলাম, কিন্তু পরে জানতে পারলাম আমার আগে ওর আরো 2টা বয়ফ্রেন্ড ছিল, এখনো নাকি রানিং আছে। এটা শুনে অরবিন্দ বলে, ওহ তাহলে ব্যাপারটা তো সিরিয়াস। ঠিক আছে, সরাসরি প্রপোজ না করলেও একটা লাভ লেটার তো পাঠিয়ে দিতে পারিস, তারপর দেখা যাক কি হয়। বিজয় তখন অরবিন্দকে বলে, ভাই লাভ লেটারের আইডিয়াটা আমি কলেজ লাইফে ট্রাই করেছিলাম, কোনো লাভ হয়নি। বুঝতে পারছি না কি করব, এমন কিছু করতে হবে যাতে মেয়েটা একদম সঙ্গে সঙ্গে আমার প্রেমে পড়ে যায়। এরপর অনেক চিন্তা ভাবনা করে 2 বন্ধু একটা মাস্টার প্ল্যান বানায়। সেই প্ল্যান অনুযায়ী বিজয় কয়েকজন গুন্ডার কাছে গিয়ে বলে, শোনো ভাইয়েরা, আমি একটা মেয়েকে খুবই পছন্দ করি এবং তাকে পটাতে চাই। মেয়েটার নাম পূর্বা, তোমরা পূর্বার কাছে গিয়ে ওকে একটু বিরক্ত করবে, তারপর আমি হিরোর মতো এন্ট্রি মেরে ওকে বাঁচাবো। ব্যাস, মেয়েটা আমার প্রেমে ফিদা হয়ে যাবে। প্ল্যান তো শুনতে একদম সিনেমার হিরো টাইপ, তাই গুন্ডারাও রাজি হয়ে যায়, তারাও একটু খরচা পানি পাবে। পরের দিন তারা পূর্বা ভেবে একটা মেয়ের কাছে গিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। ঠিক তখনই বিজয় বজ্রপাতের মতো সেখানে হাজির হয়ে বলে, লজ্জা করে না তোদের একটা অসহায় মেয়েকে বিরক্ত করতে? যতক্ষণ আমি আছি তোরা কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবি না। এই বলে সে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সিনেমার হিরোর মতো তাদের ধোলাই দিতে শুরু করে। কিন্তু গুন্ডাদের পেটানোর মাঝখানে বিজয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ যাকে সে পূর্বা ভেবে বাঁচাতে এসেছিল সে আসলে পূর্বা নয়, সে হরিণী নামের আরেক মেয়ে, যে কাকতালীয়ভাবে পূর্বার মতো একই রকম পোশাক পরেছিল। এখন ভাবুন একবার, এত কষ্ট করে প্ল্যান করলো, গুন্ডা ভাড়া করলো, মারামারি করলো, আর শেষে দেখা গেল সে ভুল মেয়েকে বাঁচিয়ে ফেলেছে।
বিজয়ের তখন এমন অবস্থা যেন পরীক্ষার হলে 3 ঘন্টা লেখার পর শেষে বুঝতে পারছে প্রশ্নপত্রই ভুল ছিল। তবে সেখানে বিজয়ের সাথে আরেকটা মিরাকেল ঘটে যায়। হরিণী ইতোমধ্যেই বিজয়ের উপর ইমপ্রেস হয়ে গেছে, কিন্তু বিজয় সেটা নিয়ে একদম খুশি না। সে গুন্ডাদের উদ্দেশ্য করে বলে, ধুর ভাই, তোমাদের জন্যই সব নষ্ট হয়ে গেল, কে বলেছিল ওই মেয়েকে পূর্বার মতো কাপড় পরতে? এই বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। অরবিন্দ তখন তাকে শান্ত করে বলে, আরে এত রাগ করিস না, একটা প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, নতুন কোন আইডিয়া বের কর। পরের দিন আবার মেট্রোতে বিজয়ের দেখা হয়ে যায় পূর্বার সঙ্গে। এবার অরবিন্দও তাকে দেখে, কিন্তু মেয়েটাকে দেখেই অরবিন্দ বিজয়ের সব আত্মবিশ্বাস শেষ করে দেয়। সে বলে, ভাই এইসব ভুলে যা, এত সুন্দর মেয়ে তোর প্রেমে পড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওর আগে থেকেই একটা বয়ফ্রেন্ড আছে হয়তোবা। এটা শুনে বিজয় বলে, না ভাই, এবার আমি আর পিছু হটবো না, এবার আমি সত্যিটা জেনেই ছাড়বো, চল ওর পিছু নেই, যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে নিশ্চয়ই নিতে আসবে। দুজন তখন গোপনে পূর্বাকে অনুসরণ করতে শুরু করে। কিছুক্ষণ পরে একটা বাইক এসে থামে আর পূর্বা হাসি মুখে সেই বাইকে গিয়ে বসে পড়ে। এটা দেখেই বিজয়ের মনটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সে মনে মনে বলে, গেল, সব গেল, অরবিন্দের কথাই সত্যি হলো, সত্যি ওর বয়ফ্রেন্ড আছে। তারপরও তারা একটা অটোতে করে সেই বাইকের পিছু করতে থাকে। সে নিজের প্রেম কাহিনীর জানাজা পড়তে যাচ্ছিল, তখনই আসল সত্যটা সামনে আসে। বাইকওয়ালা ছেলেটা আসলে কোনো বয়ফ্রেন্ড না, সে ছিল একটা রাইড শেয়ারিং সার্ভিসের ড্রাইভার। ভাড়া দিয়ে পূর্বা তার বাড়িতে চলে যায়। এটা দেখে তো বিজয়ের মুখে আবার হাসি ফিরে আসে। সে মনে মনে বলে, যাক বাবা, মেয়েটার কোনো বয়ফ্রেন্ড নেই, আর ওর বাড়ির ঠিকানাও জেনে গেলাম। এখন পূর্বাকে আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পূর্বার বাবা নেই, সে তার অসুস্থ মাকে নিয়ে একাই থাকে। তার মায়ের একটা জরুরি অপারেশন করতে হবে, যার জন্য তার প্রায় 10 লক্ষ টাকার প্রয়োজন। ইন্স্যুরেন্স থেকে 5 লক্ষ টাকা পাওয়া যাবে, কিছু টাকা তাদের নিজের সঞ্চয় আছে, কিন্তু তারপরও আরো বেশ কিছু টাকার প্রয়োজন, আর এই টাকাগুলো এখন তাকেই জোগাড় করতে হবে। এই নিয়ে সে দুশ্চিন্তার মধ্যে আছে। হঠাৎ এই টাকা জোগাড় করার জন্য তার কাছে একটা সুযোগ চলে আসে। একটা অডি শোরুমের মালিক তাকে বলে, 1 সপ্তাহের মধ্যে যদি তুমি একটা টপ মডেলের গাড়ি বিক্রি করতে পারো তাহলে একটা বিশাল অঙ্কের বোনাস পাবে, আর সেই বোনাস পেলেই তার মায়ের অপারেশনের টাকার ব্যবস্থা হয়ে যাবে। তাই পূর্বা এখন মরিয়া হয়ে একজন ক্রেতা খুঁজছে যে ওই দামি গাড়িটা কিনবে। এদিকে বিজয় তো সুযোগের অপেক্ষাতেই ছিল। সে ভাবতে থাকে, যেহেতু পূর্বা শোরুমে কাজ করে তাই গাড়ি কেনার অজুহাতে ওর কাছাকাছি যাওয়া যাবে। তাই সে অরবিন্দকে নিয়ে সোজা অডি শোরুমে হাজির হয়। কিন্তু এখানে অরবিন্দের মাথায় অন্য কিছু চলছিল। এতদিন বিজয় তার সব প্রেমের প্রচেষ্টা নষ্ট করেছে, এখন একটু প্রতিশোধ তো নিতেই হবে, তাই না? তাই সে লুঙ্গি পরে সেটাকে বারবার তুলে তুলে এমন উদ্ভট নাচ দিতে শুরু করে যে শোরুমে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। অরবিন্দের উদ্দেশ্য একটাই, পূর্বা যেন ভাবে বিজয়ের বন্ধু যদি এমন পাগলাটে হয় তাহলে বিজয় কেমন হবে। এখন বিজয়ের অবস্থা এমন যে প্রেম শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার উপক্রম। সে তাড়াতাড়ি অরবিন্দকে বলে, ভাই, গায়ত্রীর ব্যাপারটা আমি ঠিক করে দেবো, আমি কথা দিচ্ছি, আমি ভুল করেছি, সরি, প্লিজ আমার সেটিংসটা নষ্ট করিস না, এটা এখনো শুরু হয়নি। ঠিক তখনই পূর্বা সেখানে আসে। সে ভাবে বিজয় হয়তো একজন সিরিয়াস কাস্টমার, সে গাড়ি কিনতে এসেছে, তাই খুবই ভদ্রভাবে তার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু বিজয়, সে তো গাড়ির কথা শুনছেই না। পূর্বা গাড়ির ফিচার, ইঞ্জিন, সেফটি সিস্টেম সবকিছু বুঝিয়ে যাচ্ছে, আর বিজয় মুগ্ধ হয়ে শুধু পূর্বার মুখের দিকেই তাকিয়ে আছে। শেষে পূর্বা জিজ্ঞাসা করে, তাহলে বলুন বুকিংটা কবে করবেন? এখন বাস্তবতা হলো বিজয়ের কাছে তো একটা অটো কেনার টাকাও নেই, আর এখানে সে এসেছে অডির টপ মডেল কিনতে। কিন্তু প্রেম মানুষকে অনেক সাহসী বানিয়ে দেয়, তাই সে বুক ফুলিয়ে বলে, আপনি ফর্মটা তৈরি করতে থাকুন, আমি খুব শীঘ্রই টপ মডেলটাই বুক করব। এটা শুনে পূর্বার চোখে আশার আলো জ্বলে ওঠে, কারণ সে ভাবে এই ডিলটা হয়ে গেলে তার মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়ে যাবে। আর এখান থেকেই সমস্যার শুরু, কারণ বিজয় তো গাড়ি কেনার জন্য নয়, শুধু পূর্বার কাছে যাওয়ার জন্য এসব বলছে। সত্যিটা জানলে পূর্বা কতটা কষ্ট পাবে সেটা সে একবারও ভেবে দেখেনি। এরপর থেকে প্রায় প্রতিদিনই বিজয় নতুন নতুন অজুহাত নিয়ে শোরুমে আসতে থাকে। কখনো বলে টাকার ব্যবস্থা করছি, কখনো বলে ব্যাংক লোনের প্রসেস চলছে, আবার কখনো বলে আর একটু সময় দিন। আর পূর্বাও নিজের প্রয়োজনের কারণে তার সাথে কথা বলতে বাধ্যই হয়। এদিকে অফিসে বিজয়ের অবস্থাও ভালো যাচ্ছিল না। একদিন তার বস তাকে ডেকে ভীষণ বকা দেয়, তুমি কি আদৌ কাজ করছো? টার্গেট এখনো পূরণ করোনি কেন? তুমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট, দ্রুত টার্গেট পূরণ করো, না হলে ফল ভালো হবে না। এখন বিজয়ের মাথায় একসাথে দুইটা টেনশন এসে পড়ে। একদিকে পূর্বা এখনো তার প্রেমে পড়েনি, অন্যদিকে অফিসের টার্গেটও পূরণ হচ্ছে না। রাতে মন খারাপ নিয়ে সে আর অরবিন্দ একটা বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে হঠাৎ তার সাথে দেখা হয়ে যায় হরিণীর। বিজয়কে দেখে হরিণী তার কাছে ছুটে আসে। সে বলে, তুমি বিজয় তাই না? সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, ঠিকমতো ধন্যবাদও দিতে পারিনি, চলো একটু বসে গল্প করি। কিন্তু বিজয়ের মাথায় তখন শুধু পূর্বা, হরিণীর প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ নেই। তাই সে বলে, আরে আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো, তবে যেহেতু কথা বলছো একটা অফার দিতে পারি, ইন্স্যুরেন্স করবে নাকি? দারুণ একটা প্ল্যান আছে। ভাবুন একবার, মেয়েটা রোমান্টিক কথা বলতে এসেছে আর ভাই সাহেব ইন্স্যুরেন্স বিক্রির
শুরু করে দিয়েছে। হরিণী তখন তার এই কথায় অবাক হয়ে যায়, তবে সে বলে ঠিক আছে 1 সপ্তাহ সময় দিন, তারপর জানাবো। এটা শুনে বিজয়ের চোখ চকচক করে ওঠে, কারণ তার টার্গেট পূরণ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এরপর থেকেই শুরু হয় আরেক কাহিনী। যেভাবে বিজয় সারাদিন পূর্বার পেছনে পেছনে ঘুরে বেড়ায়, ঠিক সেভাবেই হরিণী সারাদিন বিজয়ের পেছনে পেছনে ঘুরতে থাকে, তবে প্রেমের জন্য নয়, ইন্স্যুরেন্সের ডিটেল জানার জন্য। দিন যায়, সময় যায়, শেষ পর্যন্ত অরবিন্দ একদিন বিজয়কে বলেই দেয়, দেখ বন্ধু, মেয়েরা সাধারণত সৎ ছেলেদের পছন্দ করে। তুই এতদিন ধরে পূর্বার কাছে মিথ্যা বলছিস, এবার সত্যিটা বলে দে তোর কাছে অডি কেনার মতো কোনো টাকাই নেই। আর এটাও বলে দে যে গাড়ি কেনার জন্য নয়, শুধু ওর কাছাকাছি আসার জন্যই তুই এতদিন ধরে ওর সাথে কথা বলেছিস। অরবিন্দের কথা শুনে বিজয় গভীর চিন্তায় পড়ে যায়, কারণ সত্যি বললে হয়তো পূর্বাকে সে হারাবে, আর মিথ্যা বললে একদিন না একদিন সত্যিটা নিজের সামনে চলেই আসবে। দুই ক্ষেত্রেই পূর্বাকে তাকে হারাতেই হবে। অরবিন্দের কথা শুনে এবার বিজয়ের মনে একটু সাহস আসে। সে ভাবে যা হওয়ার হবে, আজ সব সত্য বলে দেব। তাই সে পূর্বাকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ডাকে। পূর্বা সেখানে আসলে বিজয় বেশ গম্ভীর মুখে বলে, দেখো পূর্বা, সবাই মেয়েদের প্রপোজ করার জন্য আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করে। আমার পদ্ধতিটা একটু বেশি অদ্ভুত ছিল। হ্যাঁ, আমি মানছি অডি কেনার নাটক করাটা উচিত হয়নি, কিন্তু যদি এই অজুহাতে তোমার সাথে কথা না বলতাম তাহলে আমরা একে অপরকে চিনতাম কিভাবে? আমি শুধু তোমার কাছাকাছি আসতে চেয়েছিলাম, তাই ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমার প্রপোজালটা একসেপ্ট করে নাও। এখন ভাবুন একবার, বিজয় মনে করেছিল সত্যি বলার পর হয়তো পূর্বা আবেগে গলে যাবে, কিন্তু বাস্তবে যা হলো সেটা স্বপ্নেও ভাবেনি। পূর্বার মাথা পুরো গরম হয়ে যায়। সে টেবিলের ওপর রাখা গরম কফিটা তুলে সোজা বিজয়ের মুখে ছুঁড়ে মারে। তারপর রাগে কাঁপতে কাঁপতে বলে, আমি এতদিন ধরে ভেবেছিলাম তুমি সত্যি গাড়িটা কিনবে, সেই আশাতেই তোমার সাথে কথা বলেছে, আর তুমি আমার সাথে টাইম পাস করছিলে। আজকের পর আর কখনো আমার সামনে আসবে না, আর বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কাছে অভিযোগ করব। এই বলে সে রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে বিজয় মুখের মধ্যে কফি মেখে বসে আছে। অরবিন্দ তখন তাকে টিস্যু এগিয়ে দিয়ে বলে, ছেড়ে দে ভাই, পূর্বাকে ভুলে যা। হরিণী ওর চেয়ে অনেক ভালো, ওকেই পটানোর চেষ্টা কর। কিন্তু বিজয় এখনো পূর্বার প্রেমে অন্ধ, সে কিছুতেই হার মানতে রাজি না। ঠিক তখনই সেখানে হরিণী চলে আসে। বিজয় তাকে দেখে প্রথমেই জিজ্ঞাসা করে, আচ্ছা ইন্স্যুরেন্সের ব্যাপারটা কি হলো, কবে নিচ্ছ? হরিণী একটু লজ্জা পেয়ে বলে, দেখো বিজয়, আমাকে মাফ করে দিও, আমি আসলে কোনো ইন্স্যুরেন্স নিতে চাই না, কারণ আমার আগে থেকে ইন্স্যুরেন্স আছে। আমি শুধু তোমার কাছাকাছি থাকার জন্য ওই অজুহাত ব্যবহার করছিলাম। সত্যি বলতে আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। এটা শোনার পর বিজয় রাগে সপ্তম আকাশে উঠে যায়। সে সঙ্গে সঙ্গে টেবিলের উপর থাকা পানির গ্লাসটা তুলে হরিণীর গায়ে ছুঁড়ে মারে, একদম যেভাবে একটু আগে পূর্বা তার মুখে কফি ছুঁড়ে মেরেছিল। বিজয় চিৎকার করে বলে, মানে এতদিন তুমি আমার সঙ্গে মজা করছিলে? আমার সময় নষ্ট করার কি দরকার ছিল? আজকের পর কখনো আমার সামনে আসবে না। হরিণী কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কয়েক মিনিট পর বিজয়ের মাথায় একটা কথা আসে। সে ভাবে, 1 মিনিট, হরিণীর ওপর আমি যেভাবে রেগে গেলাম ঠিক একইভাবে তো পূর্বাও আমার উপর রেগে গিয়েছিল, কারণ আমি তো পূর্বার সাথে যা করেছি হরিণীও আমার সাথে ঠিক সেটাই করেছে। এখন বিজয়ের মনে হতে থাকে, এটা কি কোনো ইশারা? উপরওয়ালা কি আমাকে বোঝাতে চাইছেন যে এবার থেমে যাওয়া উচিত? কিন্তু ভাই সাহেব তো বিজয় এত সহজে হাল ছাড়ার পাত্র নয় সে, তাই সে পূর্বাকে আবার মেসেজ পাঠাতে শুরু করে। কিন্তু সমস্যা হলো পূর্বা আগেই তাকে ব্লক করে ফেলেছে। তখন সে নতুন প্ল্যান বানায়। প্রতিদিনের চেয়ে সে অনেক আগে মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে পূর্বার সাথে সরাসরি কথা বলতে পারে। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন অবশেষে পূর্বার দেখা পেলে সে বলে, সরি পূর্বা, আমি যা করেছি সেটা সত্যি ভুল ছিল, কিন্তু পুরো প্ল্যানটা আমার ছিল না। ওই যে অরবিন্দকে দেখছো, সব ওর আইডিয়া ছিল, তাই চাইলে আমাকে না ওকেও একটা মারো। এটা শুনে অরবিন্দ সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই সবসময় আমাকেই কেন বলির পাঠা বানাস রে? দুজনের ঝগড়া শুরু হয়ে যায়, আর সেই সুযোগে পূর্বা সেখান থেকে চলে যায়। এদিকে শোরুমে ফিরলে পূর্বাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। তার সহকর্মীরা তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার পূর্বা, সব ঠিক আছে তো? তখন পূর্বা তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে। সব শুনে স্টাফরা রেগে যায় এবং বলে, এই ছেলেটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। এক কাজ করি, কয়েকজন লোক ভাড়া করি, আবার যদি তোমাকে বিরক্ত করতে আসে তাহলে ওর খবর আছে। পূর্বাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরের দিন মেট্রোতে বিজয় আবার পূর্বার সাথে কথা বলার চেষ্টা করে, যেটা দেখে পূর্বা দূর থেকেই সেই ভাড়া করা লোকেদের ইশারা করে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, ভাড়া করা গুন্ডাদের কিছুই করতে হয়নি, কারণ মেট্রোতে বসে থাকা সাধারণ যাত্রীরাই এইসব দেখে বিজয়ের ওপর ক্ষেপে যায়। তারা ভাবে এই ছেলেটা নিশ্চয়ই মেয়েকে দিনের পর দিন বিরক্ত করছে। ব্যাস, পরের মুহূর্তেই সবাই মিলে বিজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেচারা বিজয় কিছু বুঝে ওঠার আগেই গণধোলাই খেতে শুরু করে। প্রেম করতে হলে যে জীবনে কত কিছুর সম্মুখীন হতে হয়। মেট্রোতে গণধোলাই খেয়ে কোনোভাবে বিজয় আর অরবিন্দ সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পূর্বা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখে। তার চোখে এবার অদ্ভুত একটা অনুভূতি তৈরি হয়। একদিকে রাগ, আরেকদিকে অজানা একটা দুঃখ, কারণ সে ভাবতেও পারেনি
ভাবেনি যে কাউকে এভাবে সবার সামনে মার খেতে দেখাটা এতটা খারাপ লাগতে পারে। কিন্তু ঠিক তখনই গল্পে আসে বড় টুইস্ট। কিছুক্ষণ পর আমরা জানতে পারি এই পুরো প্ল্যানটাই আসলে বিজয়ের ছিল। হ্যাঁ, একদম শকিং। সেই গুন্ডাদের ভাড়া করেছিল যাতে মেট্রোতে তাকে মার খেতে দেখে পূর্বার মনে তার জন্য অনুভূতির তৈরি হয়, মানে প্রেম জেতার জন্য একেবারে সিনেম্যাটিক সেলফ স্যাক্রিফাইস প্ল্যান। আর আশ্চর্যের বিষয় হলো এই প্ল্যান কাজও করেছিল, কিছুক্ষণের জন্য অবশ্য। কারণ মার খাওয়ার পর বিজয় যখন বাইরে বেরিয়ে গুন্ডাদের সাথে হাসাহাসি করতে থাকে তখন পূর্বা সব দূর থেকে দেখে ফেলে। সে বুঝে যায় আচ্ছা এতদিন ধরে আমাকে বোকা বানানো হচ্ছিল। আর ঠিক তখনই তার রাগ আগুনের মতো আরো বেশি জ্বলে ওঠে। সে মনে মনে বলে এইবার এই ছেলেকে আমি ছাড়ছি না। এদিকে অফিসের স্টাফরা পূর্বাকে আরেকটা বুদ্ধি দেয়। তারা বলে দেখো এই ছেলেটা সহজে তোমার পিছু ছাড়বে না, তাই তুমি বরং ওর সাথে ভালোভাবে আচরণ করো, প্রেমের নাটক করো, তাকে খুশি রাখো, ধীরে ধীরে সব টাকা খরচ করাও, নিজে নিজেই দূরে সরে যাবে। পূর্বা এই আইডিয়াটা শুনে একটু ভাবে, এরপর রাজি হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় নতুন খেলা। পরের দিন থেকে সে বিজয়ের সাথে খুবই মিষ্টি ব্যবহার করতে থাকে, ভালোভাবে কথা বলে, হাসে, এমনকি খুবই কেয়ারিং আচরণ করে। বিজয় তো এইসব দেখে একেবারে আকাশে উঠতে শুরু করে। সে ভাবে ও পূর্বা বুঝি সত্যি আমার প্রেমে পড়ে গেছে, আমার প্ল্যান কাজে লেগে গেছে। আর তখন থেকেই তার মাথায় একটা চিন্তাই ঘুরঘুর করে, এবার আমাদের কেউ আলাদা করতে পারবে না। এদিকে অন্যদিকে হরিণীও বিজয়ের পেছনে আঠার মতো লেগে থাকে। সে বারবার বোঝাতে চায় যে সে তাকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, কিন্তু বিজয় প্রতিবার তাকে মুখের ওপর রিজেক্ট করে দেয়। এরপর আসে ভ্যালেন্টাইন্স ডে। বিজয় একেবারে সেজেগুজে পূর্বার জন্য গিফট নিয়ে তার সামনে হাজির হয়। ঠিক তখনই হরিণী এসে আবার তাকে প্রপোজ করে বসে। আর সেই সময় হঠাৎ কিছু লোক এসে তাদের সামনে হাজির হয়। তারা একটা এজেন্সিতে কাজ করে যেখানে কোনো মেয়ে যদি কমপ্লেন দেয় তার বয়ফ্রেন্ড তার সাথে টাইম পাস করছে, তাহলে তারা তাকে ধরে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করিয়ে দেয়। আর এজেন্সির লোকেদেরকে হরিণী এখানে এনেছে। এরপর সে বিজয়কে উদ্দেশ্য করে বলে এত ভাবছো কেন, চলো বিয়ে করে ফেলি। বিজয় তখন এইসব দেখে একেবারে শকড, তার মাথায় কিচ্ছু ঢুকছে না এটা প্রেমের গল্প নাকি জেলখানার গল্প। আর ঠিক তখনই সে কি করবে বুঝতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় বিজয়ের জ্ঞান ফিরে এসেছে আর হরিণী আবার তাকে বোঝাতে এসেছে বিয়ের ব্যাপারে। সে বলে আমি তোমাকে একটা সত্যি বলতে চাই যেটা হয়তো তুমি বিশ্বাস করবে না। পূর্বা তোমাকে ভালোবাসে না, সে শুধু তোমার সাথে টাইম পাস করছে। ও তোমার টাকায় মজমস্তি করার জন্য নাটক করছে। আমি নিজে দেখেছি, ও অফিসে কলিগদের সাথে মিলে প্ল্যান করেছে। এটা শুনে বিজয় একদম অবাক হয়ে যায়, কিন্তু তার মন এটা মানতে চাইছে না। সে ভাবে না না, হরিণী হয়তো আমাকে পাওয়ার জন্য পূর্বার ব্যাপারে এইসব বলছে। ঠিক তখনই পূর্বা তাকে ফোন করে বলে আজ রাতে আমি বারে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাবে? বিজয়ের সাথে সাথে বলে অবশ্যই, আমি তোমার জন্য বারের বাহিরে অপেক্ষা করব। এটা শুনে অরবিন্দ তাকে সতর্ক করে দেয় ভাই তুই ভুল করছিস, ওই বারে এক বোতল ড্রিঙ্কের দামই 20,000 টাকা, তুই শেষ হয়ে যাবি রে। কিন্তু বিজয় হাসতে হাসতে বলে চিন্তা করিস না, পার্সোনাল লোন অ্যাপ্লাই করেছি, আমার কাছে এখন অনেক টাকা আছে। রাতে পাবে ঢোকার পরই বিজয়ের মাথা পুরো ঘুরে যায়, কারণ পূর্বা একা আসেনি, তার সাথে শোরুমের পুরো 20 জন স্টাফ এনেছে। সবাই তার টাকা এনজয় করবে আর পূর্বার সামনে সে কিছুই বলতে পারবে না। এটা দেখে বিজয়ের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। ভাই ঠিকই আছে, একদম ঠিক আছে। সে মনে মনে ভাবে পার্সোনাল লোন নিয়েও তো এত টাকা উঠবে না, এখানে বিল মেটাতে না পারলে তাকে সারা জীবন প্লেট বাসন মাজতে হবে। টেনশন কমানোর জন্য সে পূর্বার সাথে ড্যান্স করার চেষ্টা করে, কিন্তু পূর্বার বন্ধুরা তাকে একদমই তার কাছে যেতে দেয় না। শেষে সবাই টিটি পানি খেয়ে এনজয় করে বার থেকে বেরিয়ে আসে আর ভেতরে রেখে যায় বিজয়কে। এখন বিল পরিশোধ না করে বিজয় এখান থেকে কিছুতেই বের হতে পারবে না। আর বিল দেখে তো বিজয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার কাছে ছিল মাত্র 50,000 যেটা সে লোন থেকে পেয়েছিল, কিন্তু বিল এসেছে ভাই 1 লাখ টাকা। বাকি 50,000 কোথা থেকে পাবে? এখন সে আশেপাশে এদিক ওদিক তাকাতে গিয়ে তার অফিসের বসকে দেখতে পায়। সে দেখে সে অন্য একটা মেয়ের সাথে এসে এখানে ফুর্তি করছে। ঠিক তখনই তার মাথায় ক্রাইম টাইপ একটা আইডিয়া চলে আসে, এখান থেকে বাঁচতে হলে বসকে কট দিতে হবে। বিজয় চুপচাপ বসের ছবি তুলে নেয়, তার কাছে গিয়ে বলে এই ছবি যদি আপনার বউয়ের কাছে যায় তাহলে কি হবে ভাবুন তো। বস সঙ্গে সঙ্গে ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে আরে ভাই কি চাস সেটা বল। বিজয় শান্তভাবে বলে আপনার কার্ডটা দিন। শেষে বস বাধ্য হয়ে নিজের কার্ড দিয়ে দেয় আর এভাবেই পুরো বিলটা চলে যায় বসের অ্যাকাউন্ট থেকে। কিন্তু সে এখনো তার সেই কার্ডটা ফেরত দেয় না। বিজয়ের মুখে তখন এক অন্যরকম হাসি দেখা যায়, এখন তাকে আর কে আটকায়। এদিকে পূর্বা এবং তার কলিগরা মিলে বিজয়ের টাকা খসানোর জন্য নতুন প্ল্যান করতে থাকে। পূর্বা আর তার কলিগরা এবার তাকে সিনেমা হলে নিয়ে যায়। ভাবটা এমন আরেকবার লুট করা হবে বিজয়কে। পপকর্ন, টিকিট সবকিছুর বিল বিজয়ের ঘাড়ে। কিন্তু এবারও বিজয় নিশ্চিন্ত, কারণ বিল তো বসের কার্ড দিয়ে দেবে। সবাই মিলে মজা করে সিনেমা দেখে, খায় দায়, ঘুরে বেড়ায়। কিন্তু ধীরে ধীরে পূর্বার মনটা একটু নরম হতে থাকে। সে ভাবতে শুরু করে আমি কি একটু বেশি করে ফেলছি। এর কিছুদিন পর পূর্বার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডাক্তার জানায় দ্রুত অপারেশন না হলে ঝুঁকি বাড়তে পারে। আর তখনই পূর্বা জানতে পারে যে ব্যাংক থেকে সে ইন্স্যুরেন্স করেছিল সেই ব্যাংকেই বিজয় কাজ করে। আর শুধু তাই নয়, বিজয় নিজের দায়িত্ব সেই 5 লাখের ইন্স্যুরেন্সকে 10 লাখে আপগ্রেড করেছে, যাতে সহজেই অপারেশনের টাকা ম্যানেজ হয়ে যায়। এটা শুনে পূর্বা বাক্যহারা হয়ে পড়ে। সে বুঝতে পারে সে যাকে এতদিন শুধু টাইম পাস মনে করছিল সে আসলে নীরবে তার জন্য অনেক কিছু করেছে। তার মনে ধীরে ধীরে বিজয়ের জন্য অনুভূতি বদলাতে শুরু করে। এদিকে বিজয়ের জীবনে আরেক ঝামেলা হরিণী। সে এখনো বিজয়ের পেছনে একেবারে ছায়ার মতো লেগে আছে। বিজয় যেখানে যায় সেখানেই সে হাজির। বিজয় অবাক হয়ে ভাবে এই মেয়ে আমার লোকেশন কি
কিভাবে জানে? জিপিএস লাগানো নাকি? শেষে সে হরিণীকে অরবিন্দের সাথে কথা বলতে দেখে ফেলে, আর সেখানেই সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে অরবিন্দই হরিণীকে সব জায়গার আপডেট দিচ্ছিল। বিজয় রেগে গিয়ে অরবিন্দকে বলে, আসলে তুই আমার লাইফের আসল ট্র্যাকিং ডিভাইস, সব সময় আমার পেছনে আছিস কেন? অরবিন্দ শান্ত হয়ে বলে, কারণ হরিণী তোকে ভালোবাসে আর আমি শুধু ওকে সাহায্য করছি। এটা শুনে বিজয় বলে, তোর হিসাব পরে নেব, পূর্বা একবার আমার হয়ে যাক, তারপর তোদের দুজনকে আমি টাইট দেব। সেদিন বিকেলে পূর্বা বিজয়কে দেখা করার জন্য বলে, সেখানে পূর্বা নিজে থেকে বিজয়কে ধন্যবাদ জানায় আর বলে, আমি বুঝতে পেরেছি তুমি খারাপ না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তারপর অবশেষে সে বিজয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাবে? বিজয় তো মনে মনে তখন লাফাতে থাকে, সে আনন্দে বলে ওঠে, উপরওয়ালা যখন দেন সবকিছু উজাড় করে দেন। এভাবেই শুরু হয় বিজয় আর পূর্বার নতুন সম্পর্ক। কিন্তু অন্যদিকে হরিণী খুবই উদাস মন নিয়ে নিজের মধ্যেই ডুবে থাকে। একদিন এমনটা হয়, হরিণীর সাথে কথা বলার জন্য বিজয় তাদের বাসায় যায়। হরিণীর বাড়িতে গিয়ে বিজয় যেটা দেখে সেটা দেখে তার মাথা পুরো ঘুরে যায়, কারণ এতদিন সে হরিণীকে শুধু একটা পেছনে ঘোরা মেয়ে ভাবছিল, কিন্তু আসল সত্যটা ছিল একদম আলাদা। কিছু বছর আগে বিজয় প্রায়শই একটা ক্লাবে যেত, যেখানে সে মূর্তি নামের এক লোকের সাথে দেখা করত। মূর্তি ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু ঠিকমতো ইএমআই দিতে পারছিল না। তখনই বিজয় নীরবে এক বড় কাজ করে, নিজের পকেট থেকে টাকাটা দিয়ে মূর্তির 5 মাসের ইএমআই পরিশোধ করে দেয়, যাতে তার সম্মান নষ্ট না হয়। এভাবেই ধীরে ধীরে মূর্তি আর বিজয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। আর সেই মূর্তিই ছিল হরিণীর বাবা। সেই সময়ও মূর্তির হাতে ইএমআই দেওয়ার টাকা ছিল না, তাই তিনি বিজয়ের কাছে কিছুদিন সময় চেয়ে নেন। আমার মেয়েকে দেখতে ছেলেরা আসবে, একটু সময় দাও, আমি সব ঠিক করে দেব। পরের দিন সত্যি ছেলেরা আসে হরিণীকে দেখতে, তাদের হরিণী পছন্দও হয়ে যায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়নি, তাই মূর্তি বাধ্য হয়ে ইএমআই শোধ করার জন্য হরিণীর গয়না বন্ধক রাখতে যাচ্ছিলেন। সেই সময় হরিণী বিজয়কে চিনত না, তাই সেদিন গয়না বন্ধক রাখতে যাওয়ার সময় হরিণী তার বাবাকে বলে, বাবা, যিনি আমাদের এতটা সাহায্য করেছেন তাকেও ধন্যবাদ জানিও। কিন্তু তাদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। গয়না নিয়ে যাওয়ার পথে মূর্তি একটা বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই মৃত্যু হরিণী আর তার মায়ের জীবনে এক বিশাল ধাক্কা নিয়ে আসে, আর বিয়েটা পর্যন্ত তার ভেঙে যায়। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন বিজয় তাদের জন্য এগিয়ে আসে। সে মূর্তির লাইফ ইন্স্যুরেন্সের টাকা এবং নিজের কিছু টাকা মিলিয়ে পুরো লোন ক্লিয়ার করে দেয়। তারপর হরিণীর মাকে বলে, এখন আপনাদের চিন্তা করতে হবে না, কোনো দরকার হলে শুধু আমাকে ফোন করবেন। এই ঘটনাগুলোর পর থেকেই হরিণী মনে মনে ধীরে ধীরে বিজয়ের জন্য একটা আলাদা জায়গা তৈরি করতে থাকে, কারণ সে বুঝে গিয়েছিল বিজয় শুধু সাহায্য করে না, বরং দায়িত্বও নিতে পারে। এদিকে বিয়ে ভাঙার বিষয়টাও তাকে খুবই আঘাত করে। সব সত্যি জানার পর বিজয়ের মনে গভীর অপরাধ বোধ তৈরি হয়। সে ভাবে, আমি হরিণীর সাথে এতদিন অন্যায় করেছি, আমি ওকে ভুল বুঝেছিলাম, কিন্তু এখন সে কি করবে? তার জীবনে এখন পূর্বা আছে, সে পূর্বাকেও কষ্ট দিতে চায় না, কারণ এখন পূর্বাও ধীরে ধীরে তার প্রতি ফিল করতে শুরু করেছে। একদিকে পূর্বার ভালোবাসা আর অন্যদিকে হরিণী তাকে না পাওয়ার গল্প। দুই দিক থেকেই বিজয়ের জীবন এখন এক অদ্ভুত টানাপোড়েনে আটকে গেছে। বিজয় সবকিছু শুনে মনে মনে শক্ত করে নেয়, সে সিদ্ধান্ত নেয় আর লুকিয়ে রাখবে না কিছু। বুকের ওপর পাথর রেখে সে পূর্বাকে সব সত্যি বলে দেয়। সব শুনে পূর্বা এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, তার চোখে কষ্ট, রাগ আর অবিশ্বাস সব একসাথে মিশে আছে। তারপর সে ধীরে ধীরে বলে, যদি তোমার মনে এখন দ্বিধা থেকে যায়, তাহলে আমাদের একসাথে থাকা ঠিক হবে না, কারণ এমন সম্পর্ক যেটাতে তুমি নিজেই শান্তি পাবে না, সেটা কিভাবে টিকবে? তাই ভালো হয় আমরা আলাদা হয়ে যাই। এই বলে পূর্বা সেখান থেকে চলে যায়, শুধু এক অদ্ভুত কষ্ট নিয়ে। এরপর দিন বিজয় অরবিন্দ অপেক্ষা করতে থাকে হরিণীর জন্য, কারণ বিজয় ভাবছে আজ হরিণী আসবে আর সে তাকে বলবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু ভাগ্য হয়তো আবার অন্য কিছু লিখে রেখেছে। হরিণী আসে ঠিকই, কিন্তু একা নয়, তার সাথে থাকে অন্য একটা ছেলে। আর এটাই সেই ছেলে যার সাথে হরিণীর বিয়ের কথা চলছিল। সেই ছেলে এখন তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। বিজয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হরিণী শান্তভাবে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমাকে এগিয়ে যেতে হবে। হয়তো আমি তোমাদের মাঝে একটা বাধা হয়েছিলাম, কিন্তু এখন আমি আমার জীবনকে নতুনভাবে শুরু করতে চাই। তারপর সে আরও বলে, আমাদের বিয়েতে তোমরা অবশ্যই এসো, আর তোমাদের আমন্ত্রণ রইল। বিজয়ের মুখে তখন কোনো কথা নেই, কারণ সে পূর্বাকে ইতোমধ্যে হারিয়ে এসেছে, আর এখন হরিণীও তার জীবন থেকে চলে যাচ্ছে। এরপর দিন বিজয় খবর পায় পূর্বারও বিয়ে ঠিক হয়ে গেছে। বিজয়ের মাথা বনবন করতে থাকে, এইভাবে যে আমি কি সিঙ্গেল থাকার জন্যই জন্মেছি রে ভাই? এদিকে অরবিন্দ তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, চল ভাই একটু কথা বলে দেখ পূর্বার সাথে, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই আশায় বিজয় পূর্বার বিয়ের অনুষ্ঠানে হাজির হয়। সেখানে গিয়ে সে কোনোভাবেই পূর্বার কাছে যেতে পারে না, দূর থেকে সে শুধু তাকিয়ে থাকে। বউয়ের সাজে পূর্বাকে দেখে সে কোনোভাবেই তার উপর থেকে চোখ সরাতে পারছিল না। পূর্বা বিজয়কে সেখানে দেখে কিছুটা রেগে যায়। এখানে আমার বিয়ে ভাঙতে এসেছো? তাই সে একটা ছোট্ট ছেলের মাধ্যমে বিজয়কে একটা চিঠি পাঠায়। চিঠিতে লেখা, এখানে এসে গেছো যখন, খেয়ে দে আরামে চলে যেও। যেটা দেখে বিজয় বুঝে যায় এখানে আর কোনো লাভ হবে না। বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে বিজয় এক প্রকার ভেঙে পড়ে। তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, আমি সত্যি সিঙ্গেল থাকার জন্যই জন্মেছি। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে বলে, ঠিক আছে আমি সিঙ্গেলই থাকবো, এটাই আমার ডেস্টিনি, উপরওয়ালা হয়তো এটাই চায়। ঠিক তখনই হঠাৎ তাকে একটা মেয়ে দেখে বলে, আরে বিজয় তুমি এখানে? এই মেয়েটা কলেজে একসময় বিজয়ের লাভ লেটারকে জেরক্স ভেবে প্রিন্ট করে ফেলেছিল। সে হাসতে হাসতে বলে, বিজয় চিনতে পারছো আমাকে? অনেকদিন পর দেখা, আমি এখনো সিঙ্গেল, আমাকে বিয়ে করবে? এতটুকু শেষ না হতেই কিছুক্ষণ পর সেই ড্যান্স ফাংশনের মেয়েটাও সেখানে চলে আসে, যার দুইটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সে বিজয়ের
সেই প্রপোজালটা একসেপ্ট করতে চাইছে। সেও তাকে সরাসরি বলে, বিজয় আমাকে বিয়ে করবে। একসাথে দুইটা প্রপোজাল, কিন্তু এবার বিজয়ের মাথায় যেন সিঙ্গেল মোড অন হয়ে গেছে। সে দুজনকেই না করে দেয়, কাউকে বিয়ে করব না, আমি এখন সিঙ্গেল লাইফে স্থায়ীভাবে ঢুকে গেছি। তারপর সে নিজের শপথ নেয়, এখন আমি সালমান খানের মতো হয়ে যাব, প্রেম করব না, কাউকে প্রেম করতে দিব না। এরপর সে যেখানেই কাপল দেখে সেখানেই কিছু না কিছু করে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, কেউ যেন তার সামনে প্রেম করতে না পারে। আর এখানেই আমাদের আজকের গল্পটা এই মজার মতো শেষ হয়ে যায়। আর হ্যাঁ, কেমন লাগলো ভাই? যারা সিঙ্গেল আছো তারা রিলেট করতে পারতেছো হয়তোবা। অবশ্য এরকম কাকতালীয় বিষয় হয়নি, অনেকের জীবনে থাকতেও পারে, হইতেও পারে। এখন কার জীবনে হয়েছে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও সেই বন্ধুটার সাথে যে আজীবন সিঙ্গেল থাকবে। তো ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারো। ধন্যবাদ।